আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ফিহা ফ্রম ফিমো ক্রিয়েশন। আপনারা দেখছেন সৌকার্য ঘোষালের পৌরাণিক ভৌতিক মুভি ভূতপরি। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান। মুভির কিছু কিছু সিনে আপনাদের কনফিউশন জাগাতে পারে, যা আমি মুভির শেষে সেই কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে মুভিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্য নামের একটি ছেলে নদীর ধারে ভায়োলিন বাজাতে থাকে, কিন্তু ছেলেটির ভায়োলিন বাজানো ছিল একটা স্বপ্ন। ছেলেটি বেশিরভাগ সময় ঘুমের মধ্যে স্লিপিং ওয়াক করত। ঘটনাটি বিপজ্জনক হয়ে ওঠে তখনই যখন সূর্য ঘুমের মধ্যে ভায়োলিন বাজাতে বাজাতে বাড়ির ছাদের কোণায় চলে যায়। তখনই কোনো বিপদ হওয়ার আগে তার মা মানে শিলালিপি তাকে বাঁচিয়ে নেয়। তার ছেলের এই অদ্ভুত আচরণ দেখে তার এক সিনিয়র ভাইয়ের সাথে আলোচনা করে, যে ছিল একজন সাইকোক্রিয়াটিস্ট। সে বলে, স্লিপিং ওয়াক এটা একটা নর্মাল বিষয়, এটাতে ভয়ের কিছুই হয়নি। সূর্য খুব ভালো বাঁশি বাজায়, তাই হয়তো একই সুরে সে ঘুমের মধ্যে ভায়োলিনও বাজায়, আর আমরা সবাই তা জানি, তাই না? সেদিন রাতে শিলালিপি দেখে সূর্য একা একা কার সাথে কথা বলছে। এটা দেখে শিলালিপি বিষয়টি তাদের এক পরিচিত ডাক্তারকে জানায়। ডাক্তার তাদের কথা শুনে একটা সাজেশন দেয়, কিছুদিনের জন্য শহরের বাইরে থেকে ঘুরে আসার জন্য। তাহলে সূর্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শিলালিপি আর দেরি করলো না, সে অফিসের বসকে বলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নেয়। এরপর শিলালিপি তার ছেলে ও হাজবেন্ডকে নিয়ে পূর্বপুরুষের বাড়িতে চলে যায়। তার দাদার নাম ছিল সাধক কালো ঠাকুর। এটা কলকাতা শহর থেকে অনেক দূরে এবং মনোমুগ্ধ পরিবেশ ও খোলামেলা জায়গা। সূর্য গ্রামে আসার পর যখন একটি জিলিপির দোকানে যায়, তখন সূর্য দোকানদারের কাছ থেকে ওই গ্রামের একটি ভৌতিক বাড়ি সম্পর্কে জানতে পারে, যার নাম দুর্গাবাড়ি। দুর্গাবাড়ি সম্পর্কে জানার পর সূর্য বাড়ির চাকর বানোয়ারি কাকার কাছ থেকে ওই বাড়ি সম্পর্কে জানতে পারে। বানোয়ারি কাকা বলে, ওই বাড়িতে গয়না পরা সুন্দরী একটি মেয়ের বসবাস করে। ওই মেয়ের আত্মা খুবই ভয়ানক হওয়াতে ওই বাড়ির ধারে কাছে মানুষ যেতে ভয় করে। সিন শিফট হয়ে সকাল হয়। সেখানে আমরা দেখতে পাই শিলালিপির কানের দুল হারিয়ে গেছে, যা খুঁজে না পাওয়াতে তাদের দুজনের সন্দেহ হয় বানোয়ারি কাকার উপর। সূর্যের ধারণা এই কাজটি বানোয়ারি কাকা করতে পারে না। এরপর কিছু লোক আসে দান নেয়ার জন্য। সূর্য তাদের প্রতি বিমোহিত হয়ে তাদের সাথে বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। এরপর সার্কাসের মাইকের আওয়াজ শুনে সে স্বাভাবিক সেন্সে ফিরে আসে। এরপর সে খেয়াল করে আশেপাশের জায়গা তার কোনো কিছুই পরিচিত নয়। এর মধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। সূর্য তার বাড়ির রাস্তা খুঁজতে খুঁজতে সে একটি জঙ্গলের ভেতর দিয়ে নির্জন এক বাড়ি দেখতে পায়। বাড়িটি নির্জন পরিবেশ দেখে সূর্য এখানে একটু বিশ্রাম করে নেয়। এরপর বাঁশিতে সুর বাজানো শুরু করে। এক পর্যায়ে দেখতে পায় দূরে এক জায়গায় একটি মেয়ে বসে আছে, যে ছিল লাল শাড়ি পরা, যার গা ভর্তি ছিল গয়না। মেয়েটি সূর্যের বাঁশির সুর শুনছিল। এরপর দেখতে পাই সূর্য বাঁশি বাজানো বন্ধ করে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তখন মেয়েটি সূর্যের কাছে এসে জিজ্ঞাসা করে সে ভূত নাকি, কারণ ভূত ছাড়া সাধারণ কোনো মানুষ তাকে দেখতে পায় না। সে ভূত, তাই সাধারণ মানুষ দেখা অসম্ভব। এখানে আমরা দেখতে পাই মেয়েটি সূর্যকে ছুঁতে পারছে এবং সূর্য তাকে দেখতেও পারছে। সূর্য মেয়েটির কথা শুনে বুঝতে পারে এটাই আসলে সেই দুর্গাবাড়ি। লাল শাড়ি, গয়না পরা মেয়েটি আর কেউ না, সেই বনলতা। বনলতার গায়ে এইসব গয়না দেখে ভাবে এইগুলো চুরি করে আনা। তাই সূর্য তার মায়ের চুরি যাওয়া সোনার কানের দুলের কথা জিজ্ঞাসা করায় বনলতার আত্মসম্মানে লাগে। তাই সে রাগ করে সূর্যকে এখান থেকে চলে যেতে বলে এবং আর না আসার জন্য হুমকি দেয় এবং হাওয়ার সাথে মিলিয়ে যায়। এই ঘটনার পর সূর্য বাড়ির দিকে রওনা দিতে সে জঙ্গলের মধ্যে কুয়ার ভেতর একটি সুড়ঙ্গ দেখতে পায়। সূর্য কৌতূহলবশত সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করার পর মাখন নামে এক চোরের সাথে দেখা হয়, যার বাড়ি ছিল ওই সুড়ঙ্গের ভেতরে। লোকটা চোর হলেও তার মধ্যে ভালো গুণ লক্ষ্য করা যায়। সে তার বংশ পরম্পরার কারণে চুরি পেশা বেছে নেয়, তবে কারো ক্ষতি করত না। মাখন এখানে সূর্যকে বলে এই সুড়ঙ্গ তার চোর দাদু করেছে, যা পুরো গ্রামে ছড়িয়ে আছে। এর মাধ্যমে সে গ্রাম থেকে চুরি করে আনে। মাখনের কথা শুনে সূর্য বুঝে যায় তার মায়ের গয়না মাখন চুরি করেছে, যার মাধ্যমে সূর্য মাখনের কাছ থেকে তার মায়ের গয়না ফেরত নিয়ে মাখনের দেখানো পথে বাড়ি ফিরে আসে।
সিন চেঞ্জ হয়, সূর্য তার মায়ের কানের দুল বাথরুমে রেখে আসে। পরে তার মা কানের দুলটি খুঁজে পায় এবং বানোয়ারি কাকাকে সন্দেহ করায় তাকে সরি বলতে যায় এবং সূর্যও সিদ্ধান্ত নেয় সে বনলতাকে সরি বলবে, কারণ সেও কানের দুল চোর ভেবে তাকে সন্দেহ করেছে। তারপরে সূর্য মাখনের সাথে বাড়ির সেই সুড়ঙ্গ থেকে দুর্গাবাড়ি যাওয়ার সময় মাখন সূর্যকে সুড়ঙ্গের ব্যাপারে বলে, যার মাধ্যমে জানা যায় ওই গ্রামে বহু বছর আগে সতীদাহ প্রথা চলার কারণে গ্রামে অতৃপ্ত সতীলক্ষ্মীদের আত্মায় ভরে গিয়েছিল। গ্রামের লোক ভয় পেয়েছিল। একজন সাধু চোরদের সহযোগিতায় এই সুড়ঙ্গ তৈরি করেছিল। এই সুড়ঙ্গের মধ্যে বিশেষ একটা স্থান আছে যেখানে সাধুরা সতীদের আত্মাদের বিভিন্ন মন্ত্রের মাধ্যমে ঘুম পাড়িয়ে বন্ধ করে দিয়েছিল, যেটাকে এখনো গ্রামের হৃৎপিণ্ড হিসেবে বলা হয়। এরপর সাধুরা সেই মন্ত্রটি একটি পুঁথিতে লিখে সেটাকে মাটির তলায় চাপা দিয়ে দেয়, কিন্তু মাখনের দাদু মাটির তলা থেকে সুড়ঙ্গ বানিয়ে সেই পুঁথিটি চুরি করে এনে সেই ঘুম পাড়ানো মন্ত্রটি নিজের একটি খাতায় তুলে নেয় এবং তিটি সেটা জায়গাতে রেখে আসে। কিন্তু এই মন্ত্র সে কোনো কাজে ব্যবহার করতে পারেনি, কারণ সেটার ভাষাই কেউ বুঝেনি। এবং কিছু বছর পরে সাধক কালো ঠাকুর মানে সূর্যের পিতামহ ওই মাটির তলায় চাপা দেওয়া পুঁথির উপরে একটি মন্দির নির্মাণ করে। এসব কিছু শুনতে শুনতে সূর্য দুর্গাবাড়িতে পৌঁছে যায় এবং সে বনলতাকে সরি বলে আগের দিন তার উপর সন্দেহ করার জন্য। এতক্ষণে বনলতা বুঝে যায় যে সূর্য সাধক কালো ঠাকুরের কোনো বংশধর হবে, কারণ আজ পর্যন্ত সাধক কালো ঠাকুর আর তার সবথেকে ছোট শিষ্য নুরু ছাড়া বনলতার ভূতকে কেউ দেখতে পারেনি এবং কালো ঠাকুরের কিছু সাধন ক্ষমতা হয়তো সূর্যের মধ্যেও আছে, যার জন্য সে বনলতাকে দেখতে ও স্পর্শ করতে পায়। সূর্য এখানে বনলতাকে কালো ঠাকুরের নাম বলতে শুনে তাকে জিজ্ঞাসা করে সে আসলে কতদিন আগে মরে ভূত হয়েছে, এবং এখান থেকেই আমরা বনলতার বেঁচে থাকার সময়ের কিছু কথা জানতে পারি। আসলে খুব ছোট বয়সে বনলতার বিয়ে হয়ে যাওয়ায় অল্প বয়সে তার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে গিয়েছিল, যার পরে তার বাবার বাড়ি ফিরে এসে সাধারণ একটা জীবন কাটানো শুরু করে। কিন্তু বাড়ি ফিরে আসতেই বনলতার ঘুম কমে আসতে শুরু করে, কারণ প্রতিদিন গভীর রাতে দুর্গাবাড়ির দিক থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেত। বনলতার বাবা নিতাই এই ব্যাপারে জানতে পেরে সাধক কালো ঠাকুরের সাথে এই বিষয়ে কথা বলে। কালো ঠাকুর তাকে বলে বনলতার নিশ্চয়ই সন্তান নেওয়ার ইচ্ছে হয়েছে, তাই নিতাই যেন যে কোনোভাবে বনলতার আরেকটা বিয়ের ব্যবস্থা করে। কালো ঠাকুরের কথা মতো নিতাই নিজের সমস্ত জায়গা জমি বিক্রি করে বনলতার বিয়ের ব্যবস্থা করে। বনলতা এইসব শুনে তার বাবাকে সবকিছু না করে দিয়ে সেদিন রাতেই বাড়ি দিয়ে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে মধ্যরাতে বনলতা দুর্গাবাড়ির দিকে যায় প্রতিদিন বাচ্চাদের কান্নাদের আওয়াজ কোন জায়গা থেকে আসে তা খুঁজে বের করার জন্য। বনলতা এখানে আসতেই দেখে এই বাড়ির পাশে কে যেন একটা কবর খুঁড়েছে, যার পাশে ছিল একটা মৃত বাচ্চার শরীর। এই অবস্থা দেখে বনলতা একদমই আঁতকে ওঠে এবং সাথে সাথে বনলতার মাথায় পেছন থেকে কেউ একজন আঘাত করে এবং সে জ্ঞানহারা হয়ে মাটিতে পড়ে যায়। সিন চেঞ্জ হয়ে পরের দিন সকাল হয়। বনলতার জ্ঞান আসতেই সে নিজেকে দুর্গাবাড়ির পাশে পড়ে আছে। বনলতার জ্ঞান আসতেই সে নিজেকে দুর্গাবাড়ির পাশে পড়ে আছে এবং তার থেকে একটু দূরে একটা কুয়োর উপর 3টি বাচ্চার ছায়া দেখতে পায় এবং তাদের কান্নার আওয়াজ শুনে এই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে গ্রামের কাছে এসে পৌঁছায় এবং সে দেখে নদীর ধারে কিছু মানুষ জড়ো হয়েছে। সেখানে কি হচ্ছে সেটা দেখার জন্য চলে যায়, কিন্তু এখানে এসে বনলতা যা দেখে তার জন্য সে একদম প্রস্তুত ছিল না, কারণ এই নদীর ধারেই বনলতা আর তার বাবা নিতাইয়ের মৃতদেহের অন্তিম সংস্কার করা হচ্ছে। বনলতা এই দেখে হতাশ হয়ে সাধক কালো ঠাকুরের সাথে কথা বলতে চায়, কিন্তু কালো ঠাকুর মন্ত্র পড়ে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এই মুহূর্তে কালো ঠাকুর আর তার সব থেকে ছোট শিষ্য নুরু ছাড়া বনলতাকে কেউ দেখতে কিংবা শুনতে পাচ্ছিল না। নিজের মারা যাওয়া আর ভূত হওয়ার বিষয় বুঝতে পেরে বনলতার আত্মা হার মেনে উপস্থিত হয় কালো ঠাকুরের সেই মন্দিরের সামনে। এখানে আসতেই দেখে তার বাবা মানে নিতাইয়ের আত্মাও এখানে বসেই তার প্রিয় ভায়োলিনে মধুর সুর বাজাতে থাকে, যার সুর শুনতে শুনতে বনলতা তার বাবার কোলে ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম ভাঙার পর বনলতা নিজেকে দুর্গাবাড়িতে খুঁজে পায় এবং এরপর থেকে আজ পর্যন্ত কোনোদিন বনলতার ঘুম আসেনি। কিছুদিন এই বাড়িতে একা থেকেও মানুষদের স্পর্শ করতে না পারায় বনলতা খুব কষ্ট পেতে শুরু করে, যার জন্য সে বুঝে যায় এই বাড়িতে থাকা বাচ্চাদের আত্মারা সবসময় কাঁদতো কেন। এরপর একদিন সেই বাচ্চাদের ছায়া বনলতার সামনে প্রকট হতে বনলতা তাদের স্পর্শ করতে তারা হাওয়ায় মিলিয়ে যায়।
মানে এই বাচ্চাদের আত্মা কাউকে স্পর্শ করতে না পারায় কষ্ট পেয়ে কাঁদত এবং বনলতা তাদের স্পর্শ করায় তারা মুক্তি পেয়ে যায়। বনলতার গল্প শুনতে শুনতে গ্রামে বিকেল হওয়ায় সেদিনের মতো সূর্য বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে যাওয়ার সময় সেই জিলিপিওয়ালা সূর্যকে এই বিকেলে দুর্গা বাড়ির দিক থেকে আসতে দেখে এবং কালো ঠাকুরের সব থেকে ছোট শিশু নুরুকে এই বিষয়ে জানিয়ে দেয়, যে এখন বুড়ো হয়ে প্রায় বিছানা সজ্জায় ছিল। জিলিপিওয়ালার কাছ থেকে এই বিষয়ে জানতে পেরে নুরু বুঝে যায় বনলতা সূর্যকে মেরে ফেলবে। বনলতার কাছ থেকে তার বেঁচে থাকার গল্প শোনার পর দিন সূর্য আবার সেই সুড়ঙ্গ দিয়ে দুর্গাবাড়ি যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে সুড়ঙ্গের ঢাকনাটি সরাতে পারে না এবং চেয়ার থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে সে অনেক জিনিসের মধ্যে একটি ভায়োলিন সূর্যের নজরে আসে, যেটা ছিল বনলতার বাবার প্রিয় ভায়োলিন, কিন্তু সেই বিষয়ে সূর্যের একদম জানা ছিল না। এই ভায়োলিন খুঁজে পাওয়ার পর সেদিন রাতেই সূর্য ঘুমের মধ্যে স্লিপ ওয়াক করতে করতে একটি স্বপ্ন দেখে, যেখানে সূর্য একটি অচেনা মাঠে দাঁড়িয়ে ভায়োলিন বাজাতে থাকে। এই স্বপ্ন দেখতে দেখতে স্লিপ ওয়াক করে বাড়ির বাইরে যাওয়ার আগেই হঠাৎ বনলতা এসে তার ঘুম ভেঙে দেয়। সূর্য আবার নিজেকে স্লিপ ওয়াক করতে দেখে খুবই মন খারাপ করে এবং সে ভাবতে থাকে বনলতা বলতে আসলে কিছুই নেই, এই সব কিছু তার হ্যালোসিনেশন। এখানে বনলতা তাকে বলে শহরের ডাক্তাররা এই বিষয়টা যতটা নর্মাল ভাবছে ততটা নর্মাল নয়, তার সাইকোলজিক্যাল কোনো সমস্যা নেই। প্যারানর্মাল মানে ভূত প্রেতের সাথে কথা বলতে পাওয়া বিশেষ এক ক্ষমতা ছিল, যা ডাক্তারদের বোঝার বাইরের একটা ব্যাপার। পরদিন শিলালিপি গ্রামের এক মাস্টারের কাছ থেকে সূর্যের দুর্গাবাড়ি যাওয়ার ব্যাপারে জানতে পারে। সূর্য দুর্গাবাড়ির দিকে যায়, সে সূর্যকে একদমই বারণ করে, কারণ শিলালিপি ছোটবেলা থেকে গ্রামের মানুষের কাছে শুনে এসেছে ওই বাড়িতে ভূতের বসবাস। কিছুক্ষণ পর মাখন সূর্যের সাথে দেখা করতে আসে এবং সূর্য মাখনের সাহায্যে কালো ঠাকুরের একটি বন্ধ ঘরের তালা খুলে সেখানকার একটা বাক্সের সব জিনিসপত্র দেখতে শুরু করে। সূর্য ভাবছিল হয়তো কালো ঠাকুরের ঘরে বনলতার আত্মাকে মুক্ত করার কোনো উপায় থাকবে এবং সেখানেই একটা বাক্সের ভেতরে একটি ডায়েরি থেকে জানতে পারে কালো ঠাকুর নিজের ইচ্ছায় আত্মহত্যা করতে যাওয়ার আগে এই ডায়েরিতে লিখে গেছে বনলতার আত্মা এই গ্রামের মানুষদের ভয় দেখাতে পারবে ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কারো স্বপ্নে যদি বনলতা দেখা দেয় তবে তার সাহায্যে নিজের স্বার্থ পূরণ করতে পারবে। প্রথম থেকে সূর্য স্লিপওয়াকের মাধ্যমে একটি অচেনা মাঠে দাঁড়িয়ে ভায়োলিন বাজানোর একটি স্বপ্ন দেখত। ঠিক একই রকম একটা স্বপ্ন বনলতাও তার বাবার কোলে শুয়ে ঘুমানোর সময় দেখেছিল। এরপর আর কোনোদিন সেই স্বপ্ন দেখেনি, আর তার ঘুমও আসেনি। এখানে বনলতা দেখার স্বপ্নের সাথে সূর্যের দেখা স্বপ্নের মিল রয়েছে। পরদিন সূর্য বনলতার সাথে একটি ম্যাজিক শো দেখতে যায় এবং সেখানেই সেই মাস্টার সূর্যকে হাওয়ার সাথে কথা বলতে দেখে এবং হাওয়াকে সূর্যের পরে থাকা গেঞ্জিতে টান দিতে দেখে মাস্টার বুঝতে পেরে যায় বনলতার আত্মা এখন থেকে সূর্যের সাথে থাকতে শুরু করেছে। মাস্টার তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে তার বাবা মানে নুরুকে এই বিষয়ে বলে দেয়। অন্যদিকে সূর্য বনলতার আত্মাকে ঘুম পাড়ানোর জন্য মাখনকে তার দাদুর সেই ঘুম পাড়ানো মন্ত্র কপি করে রাখা পুঁথিটি নিয়ে আসতে বলে এবং তার মোবাইলে পুঁথির মধ্যে লেখা সবকিছুর ছবি তুলে নিজের কাছে রেখে দেয়। কিন্তু পুঁথির মধ্যে মন্ত্রের ভাষাগুলো সূর্যেরও আয়ত্তের বাইরে ছিল। কিছুক্ষণ পর দেখা যায় সূর্য বাড়ির ছাদে বসে বনলতার আত্মার সাথে গল্প করছে। হঠাৎ তারা দেখে নুরু আর গ্রামের কিছু মানুষ মিলে শিলালিপির সাথে দেখা করতে এসেছে এবং এখান থেকেই আমরা নুরুর কাছ থেকে জানতে পারি বনলতা আসলে কিভাবে মারা গিয়েছে। সূর্যের পূর্বপুরুষ মানে সাধক কালো ঠাকুর নাম করা একজন জ্ঞানী সাধক হওয়া সত্ত্বেও সে দেবীর পূজা করার জন্য গ্রামের কিছু মানুষের অন্ধবিশ্বাস অর্জন করে তাদের বাচ্চা শিশুদের নিয়ে বলি দিত এবং এই বলি দেওয়া বাচ্চা শিশুদের মৃতদেহকে কালো ঠাকুর আর নুরু মিলে রাতের অন্ধকারে দুর্গাবাড়ির উঠানে গিয়ে পুঁতে দিয়ে আসতো। এইদিকে বনলতার স্বামী মারা যাওয়ায় সে আবার এই গ্রামে ফিরে আসতে রোজ রাতে এই বাচ্চাদের আত্মার কান্নার আওয়াজ শুনতে পেত। এই খবর কালো ঠাকুর জানতে পেরে বনলতাকে এই গ্রাম থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরানোর জন্য নিতাইকে এটা সেটা বুঝিয়ে আবার বনলতার বিয়ে দিতে বলে, কারণ কালো ঠাকুর বুঝতে পেরেছিল বনলতার মধ্যে কিছু অস্বাভাবিক ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে সে আত্মাদের ব্যাপারে বুঝতে পারে। এই ক্ষমতার দ্বারা বনলতা তার শিশু বলি দেওয়া পাপ কাজ সবার সামনে এনে দিতে পারে। কিন্তু বনলতা যখন সেদিন রাতে তার বাবাকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে না করে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যখন দুর্গাবাড়িতে পৌঁছায়,
তখন সে বলি দেওয়া একটা বাচ্চার মৃতদেহকে চোখের সামনে সাক্ষী করে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কালো ঠাকুর ও নুরু সেই সময় দুর্গাবাড়িতে উপস্থিত ছিল এবং তারাই পেছন থেকে বনলতার মাথায় জোরে আঘাত করে তাকে প্রাণে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর নিতাই বনলতাকে খুঁজতে খুঁজতে দুর্গাবাড়িতে এলে তাকেও কালো ঠাকুর ও নুরু মিলে বনলতার মতো করে পেছন থেকে জোরে আঘাত করে প্রাণে মেরে ফেলে। কালো ঠাকুর টাকার জোরে পুলিশদের মৃত্যুর কারণ জানতে দেয় না, কিন্তু মৃত্যুর পর বনলতার আত্মা বারবার কালো ঠাকুরকে দেখা দিতে শুরু করে। এর মধ্যেই একদিন নুরু কালো ঠাকুরের কথায় নিতাইয়ের প্রিয় ভায়োলিনটি কালো ঠাকুরের আসবাবপত্রের ঘরে লুকিয়ে দিয়ে বনলতার মায়ের দেয়া সেই প্রিয় বালাজোড়া পুঁতে দিয়ে আসতে যায় বনলতার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু ওই সময় বনলতার আত্মা নুরুর সামনে চলে আসে। নুরু তাকে দেখে ভয় পেয়ে পালানোর সময় পড়ে যায়। তার হাতে থাকা মশালের আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে। সেই আগুনে নুরুর মুখের এক পাশ পুড়ে যায়। নুরুর সাথে ঘটা এই কাহিনী শুনে কালো ঠাকুর একদম ভয় পেয়ে যায় এবং বেশ কিছুদিন পরে বনলতার আত্মার অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ভয়ে গ্রামের পাশে এক নদীতে ডুবে আত্মহত্যা করেছে। আসলে বনলতার আত্মার কোন ইচ্ছা ছিল না তাদের অত্যাচার করার, কারণ বনলতা তো জানতোই না তাকে কে মেরে ফেলেছে। বনলতা শুধু নুরু এবং কালো ঠাকুরের সাথে কথা বলতে চাইতো, তার অস্তিত্বের প্রমাণ দিতে। মানে নুরু ভয় পেয়ে পুড়ে যাওয়া ঘটনাকে কালো ঠাকুর বনলতার নেওয়া প্রতিশোধ ভেবে আত্মহত্যা করেছিল, যা সম্পূর্ণ তার ভুল ধারণা ছিল। এরপর থেকে নুরুর বিশ্বাস হয়ে যায় বনলতা যতদিন কালো ঠাকুরের বংশের কাছ থেকে তার এবং তার বাবার মৃত্যুর বদলা না নিচ্ছে ততদিন বনলতার আত্মা মুক্তি পাবে না, এবং এই কারণেই সূর্যকে তার জালে ফাঁসাতে চায়, যাতে সূর্যকে মেরে কালো ঠাকুরের করা পাপের বদলা নিতে পারে এবং নিজে মুক্তি পেতে পারে। নুরুর কাছ থেকে এই সব কথা শুনে শিলালিপি আর সূর্য পুরো অবাক হয়ে যায় এবং সূর্য এখানে বনলতার দিকে তাকাতে সে দেখে বনলতা এখন আর তার পাশে নেই এবং শেষমেশ বনলতা এত বছর পর তার মৃত্যুর রহস্য জানতে পেরেছিল এবং তার মুক্তি কিভাবে হবে সেটাও জানতে পেরেছে, যেটা হলো কালো ঠাকুরের বংশের কাউকে মেরে তার বদলা নেওয়া। কিন্তু এটা আসলে নুরুর ভেবে নেওয়া একটা ভুল ধারণা ছিল, কারণ নুরু এবং গ্রামের লোকেরা বনলতাকে একটি খারাপ হিংস্র আত্মা মনে করত। তবে বনলতা নুরুর এই কথায় সম্পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছিল, কারণ বেঁচে থাকা সময় থেকে তার ও নিতাইয়ের কালো ঠাকুরের বলা সব কথায় বিশ্বাস ছিল। তাই মারা যাওয়ার এত বছর পরেও এই ধারণাটি তার মন থেকে যায়নি। এই সব কিছু শোনার পর সূর্য মাখনের কাছ থেকে সেই ঘুম পাড়ানি মন্ত্রলেখা পুঁথিটি নেওয়ার জন্য বাড়ির ভেতরে সেই সুড়ঙ্গের মধ্যে গিয়ে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু রাতের অন্ধকারে সুড়ঙ্গের ভেতরে হাঁটতে হাঁটতে সূর্য এক জায়গায় গড়িয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে সে ঠিক সেই সুড়ঙ্গেই পৌঁছায় যেখানে অনেক বছর আগে পুরোহিতরা সতীদের আত্মাদের মন্ত্র বলে ঘুম পাড়িয়ে দিয়েছিল, যেটাকে এখন গ্রামের হৃৎপিণ্ড বলা হয়। এই সুড়ঙ্গের ভেতরে সূর্য একটা তীব্র আলোয় ভরা ঘর দেখতে পায়, যার মাঝে একটা ভাস্কর্য রাখা ছিল। এই ভাস্কর্যটি ঘোরাতে ঘোরাতে সূর্য বুঝতে পারে এই ভাস্কর্যটির ধাপগুলো ঠিক সেই রকম আকৃতিতে দেখা যাচ্ছিল যেরকম সেই পুঁথিতে ঘুম পাড়ানি মন্ত্রের ভাষায় আঁকা ছিল। এই দেখে সূর্য তার মোবাইলে তোলা মন্ত্রের ছবিগুলো দেখে এবং ভাস্কর্যটিকে সেই আকৃতিতে ঘোরাতে থাকে এবং সেই আকৃতিগুলো ধারণ করার সাথে সাথে পুরো ঘরটিতে একটি সুর বাজতে থাকে, যার মাধ্যমে সূর্য পুরোপুরি বুঝে যায় মন্ত্রে লেখা আকৃতিগুলো সেটা কোনো ভাষাই নয়, সেগুলো একটি সারগাম বা সুরের স্বরলিপি। আর এই কারণেই আজ পর্যন্ত কেউ এই মন্ত্রের ভাষা বুঝতে পারেনি। স্বরলিপিগুলো শুনে সূর্য ঘরের আরেকটি দরজা দিয়ে বাইরে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়। মাখনকে দেখা যায় সূর্যকে অজ্ঞান অবস্থায় বাড়ির একটি বারান্দায় রেখে যায়। সেখান থেকে বানরি কাকা সূর্যকে ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে সূর্যকে চেক আপ করে এবং সে এখানে মিথ্যে বলে। বাড়ির সবাইকে বলে সে মাঠে খেলতে খেলতে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর সবাই ঘর থেকে চলে যায় এবং মাখন সেখানে আসে। এখানে সে মাখনকে সব ঘটনা খুলে বলে এবং মাখনকে তার দাদু সেই পুঁথিটি আরো একবার নিয়ে আসতে বলে, কারণ এই ঘুম পাড়ানো মন্ত্রটি একমাত্র উপায় ছিল বনলতা সূর্যের কোনো ক্ষতি করার আগেই বনলতা আত্মাকে ঘুম পাড়িয়ে দেওয়ার। কিন্তু সূর্যের এই আইডিয়া একদমই নষ্ট হয়ে যায়।
কারণ সেদিন রাতে ঘুমানোর সময় বনলতা সূর্যের ঘরে এসে উপস্থিত হয় একটা খারাপ চিন্তা নিয়ে। এখান থেকে সিন চেঞ্জ হয়ে শিলালিপিকে দেখানো হয় যে এই রাতের বেলা বসে নিজের একটি নোবেল লিখে কমপ্লিট করছিল, কিন্তু হঠাৎ করে বনলতা একদম শিলালিপির পেছনে এসে দাঁড়ায় এবং তাকে সম্পূর্ণ প্যারালাইজড করে দেয়। মানে বনলতা সূর্যকে না মেরে শিলালিপিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় নিজের মুক্তি পাওয়ার জন্য। কারণ আসলে শিলালিপিও তো ছিল কালো ঠাকুরেরই বংশধর। বনলতা এখানে শিলালিপিকে সম্পূর্ণভাবে পজেস করে ছাদের একদম ধারে নিয়ে আসে, কিন্তু ঠিক এই মুহূর্তেই সূর্য আবার সেই স্বপ্নটি দেখতে শুরু করে, যেখানে সে অজানা একটি মাঠে দাঁড়িয়ে ভায়োলিনে একটি সুর বাজাচ্ছিল। কিন্তু পরে সূর্য আবার হাতের কাছে নিতাইয়ের সেই ভায়োলিন কোনোভাবে পেয়ে গিয়ে ঘুমের মধ্যে একই সুর বাস্তবে বাজাতে শুরু করে, যার সাথে সাথে আমরা সূর্যের স্বপ্নের ভেতরে দেখতে পাই বনলতা সূর্যের সামনেই নদীর মাঝের একটি নৌকায় শুয়ে হাওয়ায় ভাসমান হতে শুরু করেছে। এর পরের মুহূর্তেই সূর্যের ঘুম ভেঙে যায়, যার পরে ছাদে গিয়ে তার মাকেও একদম সেফ অবস্থায় খুঁজে পায়। মানে ফাইনালি সূর্য সেই ঘুম পাড়ানি মন্ত্রটি বাজিয়ে বনলতার আত্মাকে ঘুম পাড়াতে সফল হয়েছে। এর কিছুদিন পর সূর্য আর শিলালিপি শহরে যাওয়ার সময় চলে আসে। সূর্য দুর্গাবাড়িতে বনলতার আত্মাকে দেখতে না পেয়ে মন খারাপ করে মাখন আর বানোয়ারিকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গাড়িতে যাওয়ার পথে হঠাৎ সূর্যের কোলে কোথা থেকে একটা সোনালী পালক এসে পড়ে, ঠিক যেমন একটা পালক সে বনলতার সাথে প্রথম দেখা হওয়ার সময়ও খুঁজে পেয়েছিল। এবং এর দ্বারা সূর্য ও আমরা বুঝতে পারি বনলতার ভূত মরে গিয়ে এখন একটা পরীতে পরিণত হয়েছে, ঠিক যেমনটা সে একদিন সূর্যকে বলেছিল। মানে ভূত মরে পরী হওয়ার এই ব্যাপারটা। সূর্য এই সোনালী পালকটা নিজের বাঁশির সাথে লাগিয়ে নেয় এবং খুশি মনে শহরে চলে যায়, যার সাথে সাথে ভূতপুরি এই মুভিটি সমাপ্ত হয়। মুভির শুরুতে আপনাদের বলেছিলাম মুভিটি দেখে আপনাদের কিছু কনফিউশন জাগতে পারে, যেটা দূর করে দেওয়ার চেষ্টা করব। মুভিটি দেখে আমার যা মনে হয়েছে, মুভি শুরু থেকে সূর্যের সাথে নিতাইয়ের আত্মা থাকতো, যার কারণে সূর্য কখনো ভায়োলিন বাজানো শেখা না সত্ত্বেও ঘুমের মধ্যে খুব ভালো ভায়োলিন বাজাতো, যেটা নিতাইও পারতো। গ্রামে আসার আগে সূর্যকে যখন হাওয়ার সাথে কথা বলতে দেখা গেছে, তখনও হয়তো নিতাইয়ের আত্মার সাথেই কথা বলেছে। আবার এমনও হতে পারে নিতাই হয়তো কোনোভাবে ঘুম পাড়ানি মন্ত্রের সুরটি আগে থেকেই জানতো, কিন্তু সব সময় সূর্যের ঘুম মাঝপথে কেউ না কেউ ভেঙে দেওয়ায় এই সুরটি সে কখনো বাজাতে পারেনি, যার ফলে বনলতাকে ঘুম পাড়াতেও পারেনি। তবে একদম শেষে গিয়ে সূর্যের ঘুম কেউ না ভাঙাতে নিতাইয়ের আত্মা সূর্যের দ্বারা শেষমেশ সফল হয়, যার জন্য বনলতার আত্মা সুরটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি একটি ব্যাপার বুঝতে পারিনি, সেটা হলো প্রথমবার বনলতার আত্মাকে ঘুম পাড়িয়ে নিতাইয়ের আত্মা শহরে সূর্যের কাছে কি করে গেল, আর ঘুমের মধ্যে সূর্যের সাথে কি হয়েছে সেটাও তো ক্লিয়ার করে দেখানো হয়। সূর্য স্বপ্নের মধ্যে যে মাঠে দাঁড়িয়ে ভায়োলিন বাজাতো, বনলতাকেও প্রথমবার ঘুম পাড়ানোর সময় বনলতার স্বপ্নে ঠিক সেই জায়গায় সে নিতাইকে ভায়োলিন বাজাতে দেখেছিল, এবং এই সুর শুনতে শুনতেই প্রথমবারও বনলতা সেই নৌকার উপর ভাসমান হয়ে ঘুমিয়ে গিয়েছিল, যেমনটা শেষে আবারও হলো। মুভির শেষের দিকে অনেকটাই জটিল হয়ে যায়, আর সবকিছু ক্লিয়ার করে না দেওয়ায় কিছু কনফিউশন তো থেকেই যায়। তবে মুভিটি দেখে আমার যা মনে হয়েছে সেটা থেকে আপনাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কার কি মনে হয়েছে কমেন্টে জানাবেন।